অভিযান প্রিয় এক রাজকুমার পথ ভুলে চলে আসে এক জনবানব শূন্য সোনালী প্রাসাদে। সেখানে একা থাকে এক মায়াবী রাজকন্যা, নদীর স্রোতের মতো লম্বা চুল তার। কিন্তু এত বড় রাজ্যে আর কেউ নেই। কেন জানতে হলে দেখতে থাকুন। আর আপনি যদি নিজের নাম এমন গল্পে দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার পছন্দের নাম। আমি চেষ্টা করব আপনাকে গল্প উপহার দিতে। আর চ্যানেল চটি সাবস্ক্রাইব করে আমার যাত্রার সঙ্গী হবেন যেন আরও ভালো গল্প উপহার দিতে পারি। রাজপুত্র মিরাজ শান্তিপুর রাজ্যের গর্ব। তার সাহস আর বীরত্বের কথা ছড়িয়ে আছে সব জায়গায়। সে মাত্র ২২ বছর বয়সে হীরক পাহাড়ের দত্তকে হারিয়েছিল। সে গল্প জানে না এমন কোনো ছেলে বুড়ো নেই। যুদ্ধের ময়দানে তার কোনো জুড়িই নেই। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুবই অভিযানপ্রিয়। মাঝে মাঝেই অভিযানে বের হয়ে সে দিনের পর দিন রাজ্যের বাইরে থাকে। তেমনই এক রোদেলা সকালে রাজপুত্র তার সঙ্গী সাথীদের বলল, সবাই তৈরি হয়ে নাও, আমরা অভিযানে যাচ্ছি। তার সঙ্গীরা তো জানেই রাজপুত্র এমন, যখন তখন অভিযানে বের হয়ে পড়ে। তাই তারা সবসময় প্রস্তুতি থাকে। তার সঙ্গীরা বলল, আমরা প্রস্তুত যুবরাজ। তারা রাজ্য থেকে অনেক দূরে নাম না জানা এক বনে এসে পৌঁছাল। বনের গাছের পাতাগুলো যেন রূপার তৈরি, সূর্যের আলোতে চিকমিক করছিল, আর বাতাসে মোলায়েম এক স্নিগ্ধতা। হঠাৎ একটি সোনালি হরিণ তাদের সামনে দিয়ে ছুটে গেল। তার শিং ঝকঝক করছিল, যেন সোনার টুকরো দিয়ে তৈরি। তার গায়ে যেন কেউ নিজ হাতে কারুকাজ করেছে। যুবরাজ মিরাজ মুগ্ধ হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমারই কি অপরূপ সৃষ্টি। সে সঙ্গীদের বলল, এই হরিণ ধরতে হবে, কিন্তু কোনো ক্ষতি না করে। সে তীর ত্যাগ করল, কিন্তু তীর হরিণের শিঙে লেগে একটি ছোট টুকরো ভেঙে পড়ল। তবে হরিণ পালিয়ে গেল। মিরাজ ভাঙা শিঙের টুকরো তুলে দেখল এটি খাঁটি সোনার। সে বলল, হে আল্লাহ, এ কি তোমার অপরূপ সৃষ্টি। ইয়া আল্লাহ, এই রহস্যের পথ আমাকে দেখাও। রাজপুত্র হরিণের পিছনে ছুটতে লাগল। মিরাজ হরিণের পিছনে ছুটতে গিয়ে সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু অভিযানপ্রেমী রাজপুত্র থামল না। ছুটতে ছুটতে মিরাজ পৌঁছে গেল এক পাহাড়ি এলাকায়। অনেক দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া এক সোনালী প্রাসাদ। দাঁড়িয়ে রবেগরু গায়ে মেখে সে প্রাসাদ। প্রাসাদটা এতটি চকচক করছিল যেন সূর্য নেমে এসেছে পাহাড়ের চূড়ায়। রাজপুত্র মিরাজ কৌতূহল হয়েছে তাকিয়ে সে প্রাসাদের দিকে। উঁচু নিচু পাহাড়, ঘন জঙ্গল, দুই পাশে খাগা ঢাল। মাঝখান দিয়ে একটা ব্রিজের মতো তৈরি হয়ে আছে প্রাকৃতিকভাবে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার রাস্তা, যেন আল্লাহ নিজ কুদরতে তৈরি করে দিয়েছেন। রাজপুত্র বলল, সুবাহান আল্লাহ। রাজপুত্র মিরাজ যেতে যেতে সে লক্ষ্য করল যেখানে লোকালয়ে ওলাহল থাকার কথা, কিন্তু সেখানে একটা মানুষও নেই। শুধু আছে ঘরবাড়ি, বাজার, দোকানপাট, চারদিকে নিস্তব্ধতা। রাজপুত্র মিরাজের কেন যেন মনে হয় কিছুক্ষণ আগে হঠাৎ করে সবাই চলে গিয়েছে। রাজপুত্র মিরাজ হাঁটতে হাঁটতে সে প্রাসাদের গেটে পৌঁছে যায়। প্রাসাদটা শুধু সোনালি রঙের না, আসলেই সোনার তৈরি ছিল। কিন্তু গেটে কোনো প্রহরী নেই, কোনো জনবানব নেই। রাজপুত্র মিরাজের মন অস্থির হল। রাজপুত্র মিরাজ বলল, ইয়া আল্লাহ, আমাকে সঠিক পথে রাখো। রাজপুত্র মিরাজ গেট দিয়ে ভেতরে ঢুকে প্রাসাদের চারপাশ ঘুরতে লাগলেন। পায়ের নিচে নরম ঘাস, গাছে গাছে ফল আর পাখি, সবই ঠিক আছে, কিন্তু মানুষ নেই কেন? জনবানব শূন্য হলে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও কথা না। ভাবতে ভাবতে অনমনা হয়ে হাঁটছিল রাজপুত্র মিরাজ। হঠাৎ সে দেখতে পেল মাটিতে এক লম্বা চুল ঝুলছে। উপরে তাকিয়ে সে দেখলেন এক তরুণী, যার মুখে দুঃখের ছায়া। এতক্ষণ পর একজন মানুষের দেখা পেয়ে রাজপুত্র মিরাজের মনে স্বস্তির নিঃশ্বাস আসল। মিরাজ জোরে ডাক দিল মেয়েটাকে, এই যে শুনছেন? মেয়েটা মিরাজকে দেখে অবাক হয়ে গেল। তুমি কে? সে বলল, এখানে তো কেউই আসে না, তুমি কিভাবে এলে? মিরাজ বলল, সোনার তৈরি এত বড় প্রাসাদ, দরজায় কোনো প্রহরী নেই যে, কেউই তো চলে আসবে। কপাল ভালো দস্যুদের নজরে পড়েনি। মেয়েটা মুখে একটা মায়াবী হাসি ছড়িয়ে গেল, বলল, প্রাসাদের দরজা তো খোলা, এতদূর যখন নিজে থেকে এসেছেন, নিজে থেকে ভেতরে ঢুকে যান। রাজকুমার মিরাজ হেসে বলল, আসছি। রাজপুত্র মিরাজ প্রাসাদের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকল। তার পা পড়ল মার্বেলের মেঝেতে, যেটা এতটাই ঝকঝকে যেন তার নিজের ছায়া তাকে ফিলে তাকাচ্ছে। চারপাশে সোনার থাম, দেয়ালে ফুলের নকশা, আর ছাদে ঝাড়বাতি যেন হীরার ঝিলিক ছড়াচ্ছে। কিন্তু সবকিছুর মাঝে একটা নিস্তব্ধতা, যেন এই প্রাসাদেই কেউ বাস করে না। সে সিঁড়ি বেড়ে উপরে উঠল, যেখানে সেই তরুণী বসেছিল। তাকে দেখে মিরাজ মুগ্ধ হল। মায়াবী একটা মুখ, যেন মলিন এক চাঁদ তার সামনে বসে আছে। তার মুখে দুঃখের ছায়া,
চোখে অনমনস্কতার ভাব। মিরাজ বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অবশেষে একজন মানুষের দেখা পেলাম। আমি মিরাজ, শান্তিপুরের রাজপুত্র। তুমি কে? এখানে তুমি একা কেন? তরুণী একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি রাজকন্যা নূপুর। আমি একা কারণ এ প্রাসাদ অভিশপ্ত যে। এখানে যে আসে সে অদৃশ্য হয়ে যায়। আমার বাবা মার পরিচিত সবাই অদৃশ্য হয়ে গেছে। তার গলায় কান্নার সুর। মিরাজ তার কোমরে বাঁধা সোনালি হরিণের শিঙের টুকরোর দিকে তাকাল। হয়তো এটার কারণে সে অদৃশ্য হয়নি। হয়তো হরিণটা তাকে এখানে নিয়ে এসেছে কোনো কারণে। কিন্তু পুরোপুরি বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে তার। এমনও তো হতে পারে এই মেয়ে কোনো মানুষ না, সেই সবাইকে অদৃশ্য করে দিয়েছে। ইয়া আল্লাহ, আমাকে পথ দেখাও। সে একটা লম্বা শ্বাস নিল। নূপুরকে বলল, তোমার চুলগুলো অনেক সুন্দর। আমি এত লম্বা চুল কখনো দেখিনি। হাঁটো কিভাবে এগুলো নিয়ে? নূপুর বলল, আমার চুল কাটা যায় না, কোনো কাঁচি দিয়ে এটা কাটতে পারি না। অনেক চেষ্টা করেছি, কাঁচি ভেঙে যায়, কিন্তু একটা চুলও কাটে না। আচ্ছা বাদ দাও, এসেই যখন পড়েছ বিশ্রাম নাও। রাত হয়ে আসছে, আর বহুদিন পর আমি একদিন অতিথি পেলাম বলে মিষ্টি করে হাসল নূপুর। হাসিতে মুগ্ধ মিরাজ রাজি হয়ে গেল। সেই রাতে নূপুর মিরাজের জন্য রান্না করল। পরের দিন সকালে উঠে মিরাজ দেখল রাজকুমারী নূপুর নিজেই প্রাসাদের সব কাজ করছে। মেথে ঝাড়ু দিচ্ছে, ফুলের বাগানে পানি দিচ্ছে, এমনকি বাইরের গাছও কাটে। মিরাজ অবাক হয়ে দেখল একজন রাজকন্যা এত নম্রভাবে কাজ করছে। তার মনে মায়া জাগল। সে বলল, তুমি একা এত কিছু করো, আমি তোমাকে সাহায্য করতে চাই। নূপুর হেসে বলল, ঝাড়ু দিতে চাও নাকি গাছ কাটবে? কোন কাজটা করতে চাও? মিরাজের মায়া আরও বেড়ে গেল। আরে না, ওসব আমি পারি না। আমি এই অভিশাপের জাল ছিঁড়তে চাই। আমাকে বলো তুমি কি জানো? নূপুর বলল, আমি এই প্রাসাদ ছাড়তে পারি না। তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে বনের মাঝে দরবেশের কাছে যাও। তিনি এই অভিশাপ দিয়েছেন, যদি তার মন গলাতে পারো। কথা শোনার পর মিরাজ দোয়া করল, ইয়া আল্লাহ, নূপুরের দুঃখ দূর করো, আর আমাকে এই রহস্যভেদ করার তৌফিক দান করুন। তারপর সে রওনা দিল বনের দিকে। রূপালী বনের পথ ধরে খুঁজে বেড়াচ্ছে সে দরবেশকে। দিনের পর দিন চলে যায়, কিন্তু দরবেশের দেখা পাওয়া যায় না। হঠাৎ দেখতে পেল সে সোনালি হরিণকে। এবার আর শিকারের বাসনা জাগল না মিরাজের মনে। সে হরিণের পিছু নিল, জানি হরিণ তাকে পথ দেখাবে। অবশেষে সে একটা রূপার ঘরের সামনে এসে থামল। হরিণটা ছুটে চলে গেল বনের গভীরে। মিরাজ রূপার ঘরের দরজায় টোকা দিল। ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কে এসেছে? মিরাজ বলল, আমি মিরাজ, শান্তিপুরের রাজপুত্র। আমি দরবেশের খোঁজে এসেছি। দরজা খুলে গেল। সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ দরবেশ। তার মুখে শান্তির ছাপ, চোখে গভীর জ্ঞান। সে বলল, কে তুমি বালক? কি কারণে এখানে এসেছ? মিরাজ বলল, রাজকুমারী নূপুরের দুঃখ দেখে আমার মন কেঁপে উঠেছে। আপনি কেনই অভিশাপ দিয়েছেন? এই রাজ্যের মানুষ কোথায়? দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। রাজা আসগর আলী ছিলেন অহংকারী, সে কৃপণ আর লোভী। সে ছিল খুবই নির্দয় ও নিষ্ঠুর। তুমি তো দেখেছই আল্লাহ তাকে কত নেয়ামত দিয়েছেন। কিন্তু রাজা আসগর আলী কখনও তার সম্পদ মানুষের উপকারে ব্যয় করত না। দূর দূরান্ত থেকে সাহায্যের আশায় আসা মানুষগুলো খালি হাতে ফেরত যেত। আর সবশেষে সে এক মস্ত বড় অপরাধ করেছে, এক অসহায় রাজকন্যাকে বন্দী করেছে। তাই এ শাস্তি তার প্রাপ্য। মিরাজ বলল, কিন্তু তার শাস্তি তো ভোগ করছে রাজকুমারী নূপুরও। তার প্রতি কি অন্যায় হচ্ছে না? দরবেশ হেসে বলল, তোমার মনটা অনেক বড়। তুমি খুবই পরোপকারী এবং দয়ালু। হ্যাঁ রাজকুমার, অপরিচিত একজনের জন্য তোমার এত মায়া হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিভাবে এই অভিশাপ ভাঙবে। প্রাসাদেই লুকিয়ে আছে সব রহস্য। প্রাসাদে যে রাজকন্যা বন্দী আছে তাকে মুক্ত করো, তাহলেই বুঝে যাবে কিভাবে অভিশাপ ভাঙবে। আল্লাহ তোমার সহায় হন। বলে মিরাজকে বিদায় দিলেন দরবেশ। মিরাজ প্রাসাদের পথে রওনা দিল। তার মনে এখন আশার আলো। মিরাজ প্রাসাদে ফিরে এসে নূপুরকে বলল, আলহামদুলিল্লাহ, আমি দরবেশের সঙ্গে দেখা করে এসেছি। তিনি বলেছেন রাজা এক রাজকন্যাকে বন্দী করেছিলেন, তাই এই অভিশাপ। তুমি কি জানো কোথায় প্রাসাদের বন্দিশালা? নূপুরের চোখে বিস্ময় আর বিষণ্ণতা। বলল, চলো আমার সাথে।
সে মিরাজকে নিয়ে প্রাসাদের নিচের অংশে নিয়ে গেল। ঘুরানো সিঁড়ি বেয়ে অনেকক্ষণ হেঁটে তারা নিচে এসে পৌঁছাল। তাদের সামনে একটা বিশাল লোহার দরজা। মিরাজ দরজায় হাত দিতেই সেটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। একটা ধপ করে একটা আওয়াজ, চারপাশে অন্ধকার, শুধু দেয়ালে কয়েকটা মশাল জ্বলছে। মিরাজ দোয়া পড়ল, ইয়া আল্লাহ, আমাদের হেফাজত করো। নূপুর বলল, এটা কোনো সাধারণ বন্দিশালা নয়, এখানে কি আছে? হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, তোমরা 5টি রহস্যে ভেদ করতে এসেছ, প্রতিটি রহস্য তোমাদের পরীক্ষা করবে, শুরু করো। কথা শেষ হতেই কক্ষের মাঝখানে একটা আগুনের শিখা জ্বলে উঠল দাউ দাউ করে, আর সে আগুনের মাঝে চিকমিক করছে একটা রূপালি চাবি। নূপুর দেখল মিরাজের মুখটা হঠাৎ শুকিয়ে গেল। কি হয়েছে মিরাজ? মিরাজ বলল, ছোটবেলায় আমার একটা প্রিয় ঘোড়া ছিল, আমার সব দুরন্তপনার সঙ্গী ছিল সে। কত পাহাড় নদী পার হয়েছি তার পিঠে চড়ে, কিন্তু একদিন আস্তাবলে আগুন লেগে ঘোড়াটা মারা যায়। তারপর থেকে আগুন দেখলে আমার ভয় করে। নূপুর বলল, মিরাজ, তুমি এই অল্প দিনেই আমি তোমাকে চিনেছি, তোমার মতো সাহসী পুরুষ সহজে দেখা যায় না, আর এটা তো সামান্য এক আগুন। হঠাৎ শৈশবের ভয় কেটে সাহসী রোহান জেগে উঠল। সে দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে আগুনের ভিতর হাত ঢুকিয়ে চাবিটা ধরে ফেলল, আর আগুন নিভে গেল। সামনের দরজা খুলে গেল। দুইজন সেই ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা কাঁচের তৈরি, যেন চারদিকে অজস্র আয়না বসিয়ে রাখা হয়েছে। সে আয়নায় শুধু মিরাজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, অথচ নূপুরও পাশে দাঁড়িয়ে, কিন্তু প্রতিচ্ছবিগুলো আপন মনে কাজ করে যাচ্ছে। কেউ যুদ্ধ করছে, কেউ শিকার করছে, কেউ ঘোড়ার পিঠে পাহাড় পাড়ি দিচ্ছে, আর আরেকটা আয়না দেখা যাচ্ছে কিছু দুঃখী মানুষ। মিরাজের মনটা খারাপ হয়ে গেল। নূপুর বলল, কি হয়েছে মিরাজ? মিরাজ বলল, আমি সবসময় নিজের নাম উজ্জ্বল করার জন্য কাজ করে গেছি। সবাই আমাকে বলে বীর রাজকুমার মিরাজ, কিন্তু কেউ আমাকে বলে না প্রজা দরদি রাজকুমার, কারণ নিজের খুশির জন্য ছুটতে গিয়ে আমি মানুষের খুশি দেখার সময় করতে পারিনি। নূপুর বলে, তোমার মধ্যে উপলব্ধি এসেছে, সেজন্য শুকুর করো। মিরাজ সিজদায় পড়ে গেল, আল্লাহ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি। কাঁচের দেয়াল সাথে সাথে ঝরঝর করে ভেঙে পড়ল, আর তার মাথার সামনে একটা কাঁচের চাবি পড়ল। সামনে দেয়ালের মাঝে একটা খোলা দরজা দেখা গেল। দুজন পরের ঘরে ঢুকল। ছোট ছোট 4 কোনা মার্বেল পাথরের মেঝে, আর কক্ষের মাঝখানে একটা লাল রঙের চাবি ঝুলছে। সারা কক্ষে আর কিছুই নেই। নূপুর বলল, বাহ, এটা তো সহজেই পাওয়া যাবে, বলে পা বাড়াতে নিতে রোহান তামান্নাকে টেনে ধরল। না, যেও না, যা দেখতে যত সহজ সেটা আসলে তত কঠিন, বসো, দেখাচ্ছি। দুইজন বসার পর নূপুরের সামনের একটা 4 কোনা মার্বেলে হাত দিয়ে চাপ দিল, আর মাথার উপর দিয়ে সাঁই সাঁই করে কিছু তীর ছুটে গেল। নূপুর ভয় পেয়ে বলল, মেঝেতে ফাঁদ পাতা, আমরা যাব কিভাবে? মিরাজ হেসে বলল, এসব ফাঁদ আমার কাছে ছেড়ে খেলা। সে একটা একটা করে মার্বেলে আলতো টোকা দিতে থাকল। যেটার শব্দ ফাঁপা না, সেটার উপর দাঁড়িয়ে আবার সামনের মার্বেলে টোকা দিতে থাকল। খুব অল্প সময়ই সে লাল চাবিটা হাতে পেয়ে গেল, আর পরের দরজা খুলে গেল। দুইজন মিলে ঢুকল পরের ঘরে। ঘরের মাঝখানে একটা গাছ, তার পাতাগুলো সাদা আর কালো কালিতে কি যেন লিখা। পড়ার জন্য মিরাজ একটা পাতা ধরতেই পাতাটা ঝরে পড়ল, লেখা মুছে গেল। এমনকি যে পাতার দিকে তাকাচ্ছে সেটাও ঝরে পড়ে যাচ্ছে। এভাবে যতবারই চেষ্টা করল একই কাজ হচ্ছে, পাতা ঝরে লেখা মুছে যাচ্ছে। কিন্তু মিরাজ হেরে যাওয়ার পাত্র নয়। সে তার কোমরে চাকু বের করল। চকচকে রূপালী চাকুতে আলো প্রতিফলিত হচ্ছে। সে নিচে চাকুধারে পাতার প্রতিফলন চাকুতে দেখল। এবার পাতাটা ঝরে পড়ল না, লেখা তাও পড়া যাচ্ছে। সেখানে লিখা, আল্লাহর অনুগ্রহকে নিজের অহংকারে পরিণত করো না। মিরাজ বলল, আমিন। আর গাছের সব পাতা একসাথে ঝরে পড়ে গেল। শুধু ঝুলে রইল একটা সোনালি চাবি। চাবিটা টেনে নিতেই পরের দরজা খুলে গেল। ভেতরে ঢুকলে তারা পেছনের দরজা বন্ধ হয়ে গেল। এবার আবারও সেই অদৃশ্য কণ্ঠটা শোনা গেল, বালক, তুমি 4টি পরীক্ষাই পাশ করেছ, কিন্তু শেষ পরীক্ষা তোমার ভাগ্য নির্ধারণ করবে। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি বন্দী রাজকন্যাকে পাবে, না হলে তুমিও চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। মনে রেখো, মিথ্যা বা মন জয় করা উত্তর দিলে তুমি হেরে যাবে। আত্মবিশ্বাসী মিরাজ বলল, আমি প্রস্তুত। কণ্ঠটা বলল, তোমার মনের সবচেয়ে গভীর বাসনা কি? মিরাজ চিন্তায় পড়ে গেল। মিরাজ ভাবছে সে কি বলবে।
নূপুরকে উদ্ধার করতে চাই, নাকি সেই সোনার হরিণটাই তার গভীর বাসনা, নাকি তার মন আসলে চায় আরও রাজ্য? এই প্রশ্নের উত্তর সে কি দিবে? সে নূপুরের দিকে তাকাল। সে নূপুরের চোখে মিরাজের প্রতি অবিচল আস্থা ফুটে উঠছে। মিরাজ বলল, আমার বাসনা অসহায়কে সাহায্য করা। রুমটা কেঁপে উঠল। তার হাতে কাঁচির ভাঙা অংশ এসে পড়ল। সামনে পিছনে সব দরজা খুলে গেল। তারা এখন স্বাধীন। মিরাজ সামনের কক্ষে এগিয়ে গেল। দরজা খুলে গেল। মিরাজ দেখল একটা মলিন পোশাকের মেয়ে বসে আছে। গায়ে রংচোটা কাপড়, পেছন ফিরে বসে আছে। তার 4 হাত পা শেকলে বাঁধা, আর তার চুল নূপুরের মতোই লম্বা, দীঘল, রেশমের মতো। বন্ধিত্বের অবহেলার ছোঁয়া সব জায়গায়, কিন্তু চুলগুলো এখনও জীবনে পরিপূর্ণ। মিরাজ এগিয়ে যায়, বন্ধী রাজকন্যার সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু এ কি দেখছে সে? এ তো নূপুর তার সামনে যে বন্দী হয়ে আছে। সে রাজকন্যা নূপুর কিভাবে সম্ভব? তাহলে এতদিন কার সাথে গল্প করল সে? তার সাথে তো নূপুরই এসেছে। তাহলে কি এ নূপুরের যমজ বোন? মিরাজ তাকাল তার সাথে আসা নূপুরের দিকে। সেই নূপুরই মিষ্টি হেসে এগিয়ে এলো। মিরাজের গালে হাত রেখে বলল, মিরাজ, আমি সেই রাজকন্যা। আমার বাবা আমাকে বন্দী করেছিলেন। আমার সম্পদ আমি অসহায়দের বিলিয়ে দিতাম বলে, আর এই অভিশাপে সবাই উদ্দৃষ্ট হয়েছে, আর আমি ছায়া হয়ে ঘুরে দাঁড়াতাম। হয়তো আল্লাহ একদিন কাউকে সাহায্য করতে পাঠাবেন, সেই আশায়। আলহামদুলিল্লাহ, তুমি আমাকে খুঁজে পেয়েছ। বলে সে একটা ধোয়ার মতো হয়ে বন্ধী নূপুরের শরীরে ঢুকে যায়। মিরাজের চোখে পানি। সে বলল, ইয়াল্লাহ, তোমার অলৌকিকতার কোনো শেষ নেই। 4টি চাবি দিয়ে নূপুরের 4 হাত পায়ের শেকলের তালা খুলল। তারপর নূপুরকে কোলে নিয়ে এসে প্রাসাদে ফিরল। বন্ধী থেকে দুর্বল হয়ে গেছে মেয়েটা। মিরাজ নূপুরকে খাবার খাওয়াল, নতুন কাপড় এনে দিল। কিন্তু এত লম্বা চুল কিভাবে সামলায় মেয়েটা? কেটে দিতে পারলে ভালো হতো। হঠাৎ তার মনে হল, শেষ ঘরে কাঁচির অর্ধেক কেন দিল? সে বাইর করল সেটা, আর কোমর থেকে ভাঙা হরিণের শিংটা। দুটো একসাথে লাগাতেই একটা পূর্ণ কাঁচি হয়ে গেল। মিরাজ নূপুরের লম্বা চুল হাতে নিল। তার চুল যেন রেশমের নদী, সোনার আভায় ঝকঝক পড়ছে। ধীরে ধীরে এসে কাঁচি দিয়ে চুল কাটতে শুরু করল। প্রতিটা কাটায় একটা সোনালি আলো ছড়িয়ে করল। হঠাৎ চারপাশে কুয়াশার মতো ছায়া জমতে শুরু করল। ছায়াগুলো মানুষের আকার নিল। রাজা আসগর আলী, রানী, প্রাসাদের প্রহরী, বাজারের লোকজন, রাজ্যের মানুষ ফিরে এলো। নূপুরের শরীরে যেন শক্তি ফিরে এলো। সে উঠে গিয়ে রাজাকে জড়িয়ে ধরল। বাবা! রাজার মুখে লজ্জার অনুশোচনা। সে বলল, আমাকে ক্ষমা করে দে মা, আমি মস্ত ভুলের পথে চলছিলাম। প্রাসাদে আবার জীবন ফিরে এলো। বাজারে কোলাহল, ঘরে ঘরে আলো। নূপুর মিরাজের হাত ধরে বলল, তুমি শুধু আমার রাজ্যই নয়, আমার হৃদয়ও মুক্ত করেছ। মিরাজ হেসে বলল, আল্লাহর কাছে শুক্রিয়া। এই সুযোগ পাওয়ায় আমি নিজেও অনেক কিছু শিখেছি। তারা প্রাসাদে বারান্দায় দাঁড়িয়ে সূর্যের অস্ত দেখল। দূরে রূপালী বনে একটা সোনালি আলো ঝকঝক করছিল। হয়তো সেই হরিণ, হয়তো আল্লাহর দূত তাদের দিকে তাকিয়ে হাসছে।